শিবপুর এসএসপিএস বিদ্যালয়। শিবপুর এসএসপিএস বিদ্যালয়। বেশ। আচ্ছা, হ্যাঁ, শিবপুর এসএসপিএস নবাবগঞ্জ। নিমপিট এখনো আসেনি। তাহলে আমি শুরু করে দিচ্ছি আমাদের ছোট ক্লাস। আমরা শুরু করছি। গত সপ্তাহে আমরা কবিতা শুরু করেছিলাম। পেজ নাম্বার 45। পেজ নাম্বার 45-এ লেসন 6 তোমাদের একটা কবিতা আমরা শুরু করেছিলাম। তা আমি আবার একটু রিপিট করি। হোয়াট ইজ পোয়েট্রি? কবিতা কি? এটা জানবে যে পোয়েট্রি ইজ অ্যান হিউম্যান এক্সপিরিয়েন্স। পোয়েট্রি ইজ এ হিউম্যান এক্সপিরিয়েন্স। একটা মানুষ যখন কিছু অভিজ্ঞতা অর্জন করেন সরাসরি, সেই বিষয়টা নিয়ে তখন যখন তিনি লেখেন সেটা কবিতা হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে কবিতার মূল রসদ হচ্ছে, কবিতার মূল সোর্স হচ্ছে এক্সপিরিয়েন্স। সেই জন্যই আমি এই কথাটা বললাম যে পোয়েট্রি ইজ এ হিউম্যান এক্সপিরিয়েন্স। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পোয়েটস আর হাইলি ইমাজিনেটিভ। কবিরা ভীষণ কল্পনা প্রবণ। ইমাজিনেশন, ইমাজিনেশন ইজ দ্য ফুয়েল অফ পোয়েটস। 3 নম্বর বলছি, পোয়েটস আর হাইলি সাজেস্টিভ। এবং পোয়েটসরা সবসময় আভাসে ইঙ্গিতে অনেক কথা বলেন। এটা কবিরা বলতে ভালোবাসেন। সেই জন্য বললাম সাজেস্টিভ। 4 নম্বর হচ্ছে কবির কবিতাতে আমরা বেশি করে ইমেজ পাই। ইমেজ বা সিম্বলস, মেটাফোর্স, এগুলো আমরা পাই। তোমাকে বুঝতে হবে, শব্দগুলো নতুন মনে হলেও তোমাকে বুঝতে হবে। ইমেজ মানে হচ্ছে ছবি, চিত্রকল্প। যাকে বাংলায় বলি আমরা চিত্রকল্প হচ্ছে ইমেজ। এটা কবিদের কবিতায় থাকে। হ্যাঁ। মেটাফোর, উপমা। উপমা, একটার সঙ্গে আরেকটার উপমা দিয়ে ওনারা লিখতে ভালোবাসেন। আর থাকে সিম্বল। সিম্বল মানে হচ্ছে প্রতীক। সবসময় তো একটা ইঙ্গিত থাকে, আভাস থাকে। কবিরা সবকিছু স্পষ্ট করে বলেন না। যেটা আমরা প্রোজ রাইটার্স এর মধ্যে বা এসে রাইটার্স এর মধ্যে দেখতে পাই, যে তারা ভীষণ এক্সপ্ল্যানেটরি, তারা অনেক কিছু ব্যাখ্যা করে বলে দেন এবং আমাদের পক্ষে সহজ হয়। কিন্তু কবিতায় তা নয়। একটা অদ্ভুত ব্যাপার, কবিরা কিন্তু কখনোই অত সহজ করে সব ব্যাখ্যা করে বলে দেন না। কবিরা সব কবিরা সবসময় আভাস ইঙ্গিতে বলেন। ভালো করে ছটফট করো না, তোমরা একটু মনস্থির করে শোনো। চুপচাপ বসো। হ্যাঁ, চুপচাপ বসো। ঠিক আছে। কবিরা বড্ড কি বললাম, সাজেস্টিভ। কবিরা ইমাজিনেটিভ। এবং তারা মেন্টালি তারা এক জায়গা থেকে আর এক জায়গায় খুব তাড়াতাড়ি তারা ছোটাছুটি করতে পারেন মেন্টালি। দে ক্যান শিফট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ভেরি কুইকলি। এবং এটা সম্ভব হয় কেন? ডিউ টু দেয়ার ইমাজিনেটিভ ফ্যাকাল্টি। এটা সম্ভব হয় তাদের কাল্পনিক শক্তির জন্য। ভীষণভাবে তারা কল্পনা করতে ভালোবাসে। এইটা হচ্ছে কবিদের মোটামুটি সাধারণ কতগুলো ক্যারেক্টারিস্টিক্স। এছাড়া অনেক আছে, অনেক রকম ব্যাপার আছে। সেগুলো এখন তোমাদের কে বলার আমার দরকার নেই, সেগুলো শোনারও দরকার নেই, কারণ সেগুলো হায়ার স্টাডিজ। যখন তোমরা আরো উঁচু ক্লাসে পড়বে, যখন তোমরা সাহিত্য নিয়ে পড়াশোনা করবে, বাংলা হোক ইংরাজি হোক, তখন কবিতা কাকে বলে, কবিতার সাধারণ ধর্ম কি, এগুলো তোমরা বুঝবে। তা আমি এই কথাগুলো বলে আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের টেক্সট বইতে। গতদিন আমরা এমিলি ব্রন্টি, এমিলি ব্রন্টির লেখা একটা কবিতা আমরা শুরু করেছিলাম। 2টো স্ট্যান্জা পড়েছিলাম। এমিলি ব্রন্টি মূলত কিন্তু কবি নন। মূলত উনি একজন নভেলিস্ট। উনি একজন নামকরা, উনি নভেল লিখতেন, এমিলি ব্রন্টি। বুঝতে পেরেছো? তা উনি কবিতা দু একটা লিখেছিলেন। তা আমাদের এই সিলেবাসে যে কবিতাটা তোমাদের দেয়া আছে,
মধ্য শিক্ষা পর্ষদ তোমাদের যে কবিতাটাকে সিলেবাসে রেখেছেন, সে সিলেবাসটা সেই কবিতাটা খুব সহজ কবিতা। আমার মনে হয়েছে কবিতাটা সহজ। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এখন কবিতাটা সহজ হতে পারে, কিন্তু একটা কথা বলে রাখা ভালো। তোমরা যখন আরো ডিটেলসে তোমাদের ক্লাসরুমে পড়বে, তখন দেখবে কবিতাটার যে বক্তব্য, কবিতাটার যে বক্তব্য, যে কন্টেন্ট, যে আর্গুমেন্টস, সেগুলো খুব একটা ক্লিয়ার নয়। মানে শি ইজ নট ক্লিয়ার অ্যাবাউট হোয়াট শি লাইকস টু সে। তার কবিতার মধ্যে তিনি 4টে স্ট্যাঞ্জা ব্যবহার করেছেন, 4 4 16টা লাইন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি খুব একটা স্পষ্ট নন তার বক্তব্যে। তার বক্তব্যে খুব একটা স্পষ্ট নন, তিনি কি বলতে চাইছেন এটা কিন্তু খুব একটা ক্লিয়ার নয়। কিরকম একটা ধোঁয়াটে ধোঁয়াটে ব্যাপার আছে, একটু ভাষা ভাষা ব্যাপার আছে। স্টিল আমাদের সিলেবাসে যখন আছে আমাদের পড়তে হবে। তা আমি এবার তাহলে যে কথা কটা বলবো সেটা মনে রাখো, তাহলে ইট উইল বি ইজি। প্রথমে মনে করতে হবে যে কবি এখানে এমিলি ব্রন্টি একজন নভেলিস্ট। তা উনি এখানে কবিতাটা লিখছেন, কিন্তু কিন্তু শি বিকামস এ চাইল্ড। কবি নিজেকে শিশু হিসেবে ভাবছেন। শি ইমাজিনস হারসেলফ টু বি এ চাইল্ড। সুতরাং তিনি নেচারকে দেখছেন থ্রু দ্য আইজ অফ এ চাইল্ড। এটা একটু মনে রাখা যাবে নাকি? হ্যালো, হ্যালো, এটা ভেরি ইজি। এটা মনে রাখা যাবে নাকি? মনে রাখা যাবে, খুব সহজ কথা। এখানে এমিলি ব্রন্টি ইমাজিনস হারসেলফ টু বি এ চাইল্ড, এবং লুক দ্য ইয়াং বয় অর গার্লের চোখ দিয়ে তিনি দেখছেন না। তিনি কোনো প্রাপ্তবয়স্ক চোখ দিয়ে দেখছেন না। হি লুকস অ্যাট দ্য মাউন্টেন রেঞ্জ থ্রু দ্য আইজ অফ এ চাইল্ড। মানে শিশু মন, শিশু দৃষ্টি, শিশুর চাহনি দিয়ে তিনি দেখছেন। কি দেখছেন? যে চারিদিকটায় একটা মিস্ট, মিস্ট মানে একটা ভেপার, নিশ্চয়ই বোঝো। চারিদিকটা ভেপারে ভরে গেছে, একটা ছায়া ছায়া একটা পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়গুলোর গায়ে। পাহাড়গুলো যেন দেখা যাচ্ছে না। হ্যাঁ, নো দি ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এই কথাটা খুব মারাত্মক, সাইলেন্ট সরো। তার মানে কবি এখানে বলতে চাইছেন যে দ্য হোল ডে, দ্য হোল ডে কে তিনি ইমাজিন করছেন লাইক এ হিউম্যান বিইং। একটা নেচার কখনো সরোফুল বা স্যাড হতে পারে না, সেটা একটা মানুষ হয়। একটা ম্যান বা উম্যান বিকাম স্যাড। কিন্তু কবি এখানে ভাবছেন যে নেচার থ্রু আউট দ্য হোল ডে ইজ ইন এ সরোফুল মুড। তার মানে কবি বলতে চাইছেন যে সারাটা দিন প্রকৃতি কিরকম একটা বিষণ্ণ ভাবে রয়েছে, বিষণ্ণ ভাবে রয়েছে, এবং যেন তার চোখে যেন জল। ওয়েপ্ট ইটস ফিল, ফিল মানে ফুল স্টোর, সম্পূর্ণ ফিল। ওয়েপ্ট তো এসছে উইপ থেকে, বুঝেছো। আর চারিদিকে পাহাড়ের গায়ে সব মিস্ট লেগে আছে, ভেপার। হ্যাঁ, হ্যাঁ, জলীয় বাষ্প। আমরা শীতকালে যেমন ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালে যেমন দেখতে পাই, দিগন্ত যেমন একটা মিষ্টি ওয়েদার থাকে, মিষ্টি, চারিদিকটা ঝাপসা 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 থাকে, সেই রকম পাহাড় দেখা যাচ্ছে। এটা কবি তার চোখে দেখছেন। কবির চোখ হচ্ছে এখানে চাইল্ডস আইস, বাচ্চাদের চোখে দেখছেন, কিন্তু তিনি অ্যাডাল্ট, এটা মনে রাখতে হবে। তাহলে বলছিলাম যে কবিরা ভীষণ ইমাজিনেটিভ, তাই না?
এখানে কবি ইমাজিন করছেন যে তিনি নিজে একটা চাইল্ড। আবার বলছেন সারাটা দিন যেন একটু বিষণ্ণতায় আছে দিনটা। দিনটা বিষণ্ণতায় আছে, মন ভালো নয়। আর এই যে মিস্ট এসছে, মিস্টে ভরে দিয়েছে, যেন প্রকৃতি যেন ফিলস হ্যাপি, সে যেন একটু আনন্দ পাচ্ছে। ও আই অ্যাম গন ব্যাক। এবারে কবি আরো বেশি ইমাজিনেটিভ হচ্ছেন। প্রকৃতির এই দৃশ্য দেখে এমিলি ব্রন্টি বিকামস মোর ইমাজিনেটিভ। আরো কল্পনা, কল্পনা মানে হচ্ছে কি, মনের মধ্যে দিয়ে, মনের পাখায় মনের পাখায় ভর করে অন্যত্র চলে যায়, এটাই তো কল্পনা। এটাই তো কল্পনা, ভিউলেস উইংস। পাখা আছে কিন্তু সেটা চোখে দেখা যায়, দ্যাট ইজ কল্ড ইমাজিনেশন। প্রত্যেকটা মানুষের ইমাজিনেশন। তোমরা ওখানে যারা বসে আছো, তোমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা কল্পনা আছে, কল্পনার শক্তি আছে। কল্পনা শক্তি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। কল্পনা শক্তি প্রত্যেকের মানুষের মধ্যে কম বেশি আছে। যখন তোমার মধ্যে বেশি কল্পনা শক্তি কাজ করবে, তখন তুমি ইউ উইল বিহেভ লাইক এ চাইল্ড। শিশুরা দেখবে, ভালো করে পর্যবেক্ষণ করে দেখবে যে চিলড্রেন আর ভেরি ইনোসেন্ট, ভেরি ইমাজিনেটিভ, এবং তারা কিন্তু অত কিছু ভাবে না। তারা লাফ দিচ্ছে, উল্টে যাচ্ছে, ঝাঁপ দিচ্ছে, তারা সমারসল্ট করছে, ছুটছে, হাসছে, লাফালাফি করছে, এই উঠছে এই নামছে, বিছানার উপর উঠছে নামছে দুম ধাক্কা করে। এটা মানে কি, চাইল্ডরা, শিশুরা সব সময়তে তাদের নিজেদের জগতে থাকে। তারা খুব ইনোসেন্ট, তারা এত কিছু ভাবে না। সুতরাং তারা ভীষণ ইমাজিনেটিভ, অনেক কিছু তারা কল্পনা করে। তাদের মনের জগতে আমরা যারা অ্যাডাল্ট, আমরা ঢুকতে পারি না। আমরা যারা প্রাপ্তবয়স্ক, আমরা আমরা বাচ্চাদের মনের মধ্যে ঢুকতে পারি না। বিষয়টা এই রকম। তা এখানে এমিলি ব্রন্টি লাইক এ চাইল্ড, তিনি বিকামস নস্টালজিক। এই শব্দটা খুব ভালো, NOSTALGIC। কবি এখানে খুব নস্টালজিক হয়ে পড়ছেন। নস্টালজিক মানে হচ্ছে হি শি গোজ ব্যাক টু দি পাস্ট। তিনি এই দৃশ্য দেখে একদম অতীতে চলে যাচ্ছেন। অতীত মানে তার ইয়াং ডেজ, তার চাইল্ডহুড ডেজ, তার ইউথ, তার সেই শৈশবের দিনগুলো, তার সেই যৌবনের দিনগুলো, সেইখানে তার মনটা চলে যাচ্ছে। এই নেচার সিনারি, এই যে ন্যাচারাল সিনারিটা দেখে কবি খুব ভাবালু হয়ে পড়ছেন। দ্য পোয়েট বিকামস হাইলি ড্রিমি, ড্রিম DREAM, হাইলি ইমাজিনেটিভ, এবং শি গোজ ব্যাক টু হার ইউথ, টু হার চাইল্ডহুড ডেজ। এখানে বলছে আই এম এ চাইল্ড ওয়ান্স মোর। কি সুন্দর বলছে দেখো, আই এম এ চাইল্ড ওয়ান্স মোর। কবি মনে মনে ভাবছেন, আমি আমি শিশু, আমি আবার শিশুতে পরিণত হলাম। সেটা সত্যি সত্যি তো আর নয়, সেটা তো আর হয় না। কবি এখন বয়স হয়েছে, সে তো অ্যাডাল্ট। কবি বলছেন, আমার মনের মধ্যে সেই শৈশবের সেই অনুভূতি, সেই শৈশবের অনুভূতি, শৈশবের সেই স্মৃতি সমস্ত ভেসে আসছে। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর। এই যে CHILD, চাইল্ড, এই চাইল্ড কথাটাকে তুমি নানা রকম ভাবে ভাবতে পারো। শিশুর মতো, চাইল্ডিশ। আর একটা আছে চাইল্ড লাইক। হ্যাঁ, চাইল্ডিশ হয়, চাইল্ড লাইক হয়, এইগুলো। এগুলো। অ্যান্ড বিনিড, এই যে দেখো, NEATH, তোমাদের টেক্সট বইতে আছে, পেজ নাম্বার 45, সেকেন্ড স্ট্যান্ডায় থার্ড লাইনে দেখো, অ্যাপোস্ট্রোফ NEATH। এটা পোয়েটিক ইউজ। নিড, নিড মানে বিলো, বিনিথ মানে বিলো, মাই ফাদার শেল্টারিং রুফ, মানে কবি ভাবছেন তার বাবার কথা। দ্য পোয়েট ক্যান নাও রিমেম্বার হার ফাদার, এবং তার বাবা যে ঘরটা বানিয়েছিলেন, যে রুফটা বানিয়েছিলেন অ্যাজ এ শেল্টার, সেটার কথা মনে পড়ছে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং আমাদের সেই বাড়িতে যে হল ঘর ছিল, তার যে দরজা,
সেই দরজার কাছাকাছি আমি যেন দাঁড়িয়ে। দেখো, কবি কিন্তু মনে মনে, কবি মেন্টালি, ইমাজিনেটিভলি কবি চলে গেছেন তার বাবার সেই পুরনো, সেই বাড়িতে, সেই শেল্টারিং রুফে, সেই ছেলেবেলায় পৌঁছে গেছে, সেই শৈশবে পৌঁছে গেছে। এটাই তো কবিতা। আমি তোমাকে বলছিলাম যেটা, এটাই তো কবিতা। কবিতা মানেই হচ্ছে খুব ইমাজিনেটিভ ফ্লাইট, অর্থাৎ তোমাকে কাল্পনিক ভাবে, কল্পনার পাখায় তুমি উড়ে যাবে। এটাকে বলে ইমাজিনেটিভ ফ্লাইট। এটা প্রোজ রাইটারদের মধ্যে খুব একটা থাকে না। এটা থাকে না, না থাকে, কিন্তু বেশি থাকে অ্যামং দা পোয়েটস। কবিরা বড্ড বেশি ইমাজিনেটিভ, কবিরা বড্ড বেশি সাজেস্টিভ, কবিরা মাঝে মাঝে শিফট করেন এখান থেকে সেখানে, খুব তাড়াতাড়ি করতে পারেন। এটা দিস ইজ দ্যার কোয়ালিটি। তোমরা যে কোনো কবিতা, আমি তো একটা কবিতা এখানে পড়ছি, তোমরা আরো কবিতা তোমরা যদি পড়ো, তোমরা এইগুলো পাবে। দেখবে কবিরা কত বেশি ইমাজিনেটিভ। দে অলওয়েজ, কি বলবো, দে আর অলওয়েজ ইমাজিনেটিভ। তারা সবসময় মেন্টালি শিফট করে যায় ফ্রম এ প্লেস টু অ্যানাদার প্লেস, ফ্রম এ প্লেস টু অ্যানাদার প্লেস। এটাই হচ্ছে দেয়ার কোয়ালিটি, আমরা যেটা এই কবিতায় পাচ্ছি। কেন না, কবি দিয়ে এখানে দেখা যাচ্ছে কবি হ্যাজ বিকাম চাইল্ড, কবি হ্যাজ গন টু হার ইউথ, তার চাইল্ডহুড ডেজ। সেখানে তার বাবা যেখানে সেই বাড়িটা বানিয়েছিলেন, সেই বাড়িটার কথা কবির মনে পড়ছে। নস্টালজিক, নস্টালজিক মানে স্মরণে আসা, পুরনো কথা মনে পড়া, অর্থাৎ নস্টালজিয়া। নস্টালজিয়া, নস্টালজিয়া মানে হচ্ছে গোয়িং ব্যাক টু দি পাস্ট, লুকিং ব্যাক টু দ্য পাস্ট। মেমারি, এই যে এখানে মেমারি, মনের মধ্যে আসছে স্মৃতি, এই স্মৃতিচারণ, এটাই নস্টালজিয়া। নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং সেই নিয়ার দ্য ওল্ড হল ডোর। এবার থার্ড স্ট্যান্ডায় আস। এবার কবি বলছেন, এবার কবি বোধহয় আবার ফিরে আসছেন। মানে একটা কবির যে খুব শিফট আছে, বললাম না, শিফট করেন। উনি শিফট করে চলে গেছেন তার বাবার বাড়িতে, তাদের হয়তো গ্রামের বাড়িতে, সেই পুরনো বাড়ি, সেখানটার কথা আমরা সেকেন্ড স্ট্যান্ডায় পেলাম। আবার ইন দ্য থার্ড স্ট্যান্ডা, যেটা আমার মনে হচ্ছে, দ্য পোয়েট কামস ব্যাক টু দ্য প্রেজেন্ট। তাহলে এটাই বলেছিলাম কবির ধর্ম, ফ্রম দ্য পাস্ট টু দ্য প্রেজেন্ট। কবি আবার সেই অতীতটা ছেড়ে, সেই পুরনো সময়টা ছেড়ে কবি আবার বর্তমানে ফিরে এসছেন। দেখো কি বলছে, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। এখন এখন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সন্ধে নেমে আসছে, ফল, এবং ক্লাউডি, চারিদিকে মেঘ, সন্ধেবেলাটা নেমে আসছে। আফটার এ ডে অফ রেন, সারাটা দিন বৃষ্টি হয়েছে, সারাটা দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে সন্ধেবেলায়, যে মানে পরে সন্ধে দেখা যাচ্ছে বৃষ্টি, সন্ধে নামছে, কিন্তু আকাশে মেঘ আছে। এটা কবি দেখছেন। ধর, এটা প্রেজেন্ট টাইম, এটা বর্তমান সময়। আর একটু আগে সেকেন্ড স্ট্যান্ডাতে ছিলাম কোথায়, পাস্ট। ফার্স্ট স্ট্যান্ডাতে কোথায় ছিলাম, প্রেজেন্ট। তাহলে দেখো, ফার্স্ট স্ট্যান্ডাতে হচ্ছে প্রেজেন্ট পিরিয়ড, সেকেন্ড স্ট্যান্ডাতে পাস্ট পিরিয়ড, থার্ড স্ট্যান্ডাতে ফার্স্ট পিরিয়ড, হ্যাঁ মানে প্রেজেন্ট পিরিয়ড, সরি প্রেজেন্ট পিরিয়ড, বর্তমানে চলে এলেন। এই যে যাতায়াতটা, এটা কবিরা খুব ভালো পারেন। কেন পারেন, কবিরা খুব ইমাজিনেটিভ, কবিরা মেন্টালি ভীষণ ছটপটে, খুব রেস্টলেস। ওরা এই আছে এই নেই, মানুষ ভ্রমণ করেন, মনসা ভ্রমণং, এরা মনে মনে ভ্রমণ করেন। সেটাই হচ্ছে কবিদের ধর্ম। আমি একটু বললাম, এগুলো একটু হায়ার ব্যাপার, এগুলো যদি মনে রাখো, তাহলে ভবিষ্যতে তোমাদের কবিতার একটা অন্য টেস্ট পাবে। কবিতা তো অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট টেস্ট। কবিতা পড়া মানে লাইন বাই লাইন একটা মানে পড়া, বা তার শব্দগুলো মানে জানলাম, এটা একটা দিক, কিন্তু এটাই সবটা নয়। কবিতা, কবিতার আরো কতগুলো দিক আছে।
কবিতায় কবির মুড বুঝতে হবে। এখানে কবির মুডটা কি বলতো? কবির মুড হচ্ছে নস্টালজিয়া, নস্টালজিক মুড। মুড মানে কি? তার মানসিক অবস্থা, নস্টালজিক মুড। তা বলছে, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন। এই যে রেন, এই যে রেন, রেন কথাটা আমরা দেখতে পাচ্ছি যে রেন, এই যে রেন, রেন কথাটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। রেইন, RAIN, রেন কথাটাকে অ্যাডজেক্টিভ করতে পারি। সেটা রেন হচ্ছে রেইনি, রেন থেকে ওয়াই যোগ করে রেইনি। যেমন ডেটাকে অ্যাডজেক্টিভ করতে পারি, এটা হচ্ছে ডেইলি। আবার ডেইলিটা অ্যাডভার্বও হয়, ডেইলি অ্যাডভার্বও হয়, আবার ডেইলিটা অ্যাডজেক্টিভও হয়। ডেইলি পেপার, ডেইলি ডিউটি, আবার ডেইলিটা অ্যাডভার্বও হয়, আবার ডেটা নাউন। আবার দেখো ক্লাউডি, ক্লাউডিটা কি বলতো? কোন পার্ট অফ স্পিচ বলতে পারবে? ক্লাউডি, এনিওয়ান, এনিওয়ান স্টুডেন্ট? মেঘাচ্ছন্ন। ক্লাউডিটা কোন কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বুঝতে যাব, করলে বুঝে যাব। মিস্টের সঙ্গে ওয়াই অ্যাড স্যার হয়েছে, অ্যাডজেক্টিভ। মিষ্টি। না, অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হবে। মিস্ট থেকে মিষ্টি, ক্লাউড থেকে ক্লাউডি, রেইন থেকে রেইনি, সব অ্যাডজেক্টিভ। ইফ ইউ অ্যাড ওয়াই অ্যাজ এ সাফিক্স টু দ্য নাউন ওয়ার্ড, ইট বিকামস অ্যাডজেক্টিভ। এ তো বারবার বলেছি, কেন ভুলে যাচ্ছ? আই কান্ট আন্ডারস্ট্যান্ড, কেন ভুলে যাচ্ছ? ভোলার তো কথা নয়। হোয়াইট, হোয়াইট, এই যেমন ধরো তোমাদের কবিতার নামটা আছে হিল, HILL, হিল, পাচ্ছ তো? হিল, তা হিলটাকে অ্যাডজেক্টিভ করো। হিলটাকে অ্যাডজেক্টিভ করো, অ্যাডজেক্টিভ করলে হিলি হয়। করো। হিলি। কই, আনসার দাও, আমি তো বলে দিলাম। এইচ আই হিলটাকে ডবল এল অ্যাডজেক্টিভ করতে ওয়াই। গেলে একটা ওয়াই যোগ করতে হবে। হ্যাঁ, হিলি। হিলি। শিবপুর, শিবপুর SSPS has given the right answer, হিলি, HILLY, হিলি, কারেক্ট। মিস্ট থেকে মিষ্টি, এগুলো একদম ওয়াই যোগ করলে একেবারে পর 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 সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যালো এগুলো হ্যালো বুঝতে হবে হ্যালো তোমাকে, মানে মানে হ্যালো হ্যালো মাথায় হ্যালো রাখতে হবে। হ্যালো তাহলে আফটার এ ডে অফ রেন, সারাটা দিন বৃষ্টি হয়েছে, হ্যালো সন্ধে হ্যালো নেমেছে, চারিদিকে হ্যালো মেঘ জমেছে, হ্যালো। ক্লাউডি। এটা কিন্তু বর্তমান সময়, প্রেজেন্ট টাইম। আবার বলছি, কবি প্রথমটাই ছিলেন বর্তমানে, প্রেজেন্ট টাইম। সেকেন্ড স্ট্যান্ডাতে ছিলেন পাস্ট টাইম, থার্ড স্ট্যান্ডাতে এলেন প্রেজেন্ট টাইম। এই যে চেঞ্জ হচ্ছে, এইটা ভালো করে মনে রাখতে হবে, তবেই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। ঠিক আছে? দেখো, ব্লু মিস্ট, কবি আর কি দেখছেন? ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল, অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেন। বাহ, সুন্দর শব্দ, সুন্দর কথা। পল, এই কথাটা খুব সুন্দর, PALL, পল মানে কভার, লিখে রাখো। পল মিন্স কভার, আবরণ, ঢেকে দেওয়া। PALL, এটা নাউন অ্যান্ড ভার্ব, এটা নাউন অ্যান্ড ভার্ব। PALL, পল, পল মিন্স নাউন অ্যান্ড ভার্ব। এটা পল মানে কভার, ঢেকে ফেলা। সামার বলছে, এই যে মিস্ট, সুইট মিস্ট অ্যান্ড ব্লু মিস্ট অফ সামার, এটা কি করছে? ঢেকে দিয়েছে। কাকে?
হরাইজেন্স মাউন্টেন চেন, সবটাই কবি কল্পনায় দেখতে পাচ্ছেন। দ্য হরাইজন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হরাইজন? HORIZON, হরাইজন। হরাইজন মানে কি? বাংলায় বলা হয় দিগন্ত, দিগন্ত বা দিক চক্রবাল। সাধু শব্দ ব্যবহার করলে এটা হবে দিক চক্রবাল, এটাকে বলে হরাইজন। আকাশে দেখা যায় হরাইজন, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, দিগন্ত, হরাইজন। এখন এটা নাউন, হরাইজন, এটাকে তুমি অ্যাডজেক্টিভ করো, করা যাবে? এনিওয়ান ফ্রম এনি স্কুল, একটু টেক্সট করে দেখাও। হরাইজনটাকে অ্যাডজেক্টিভ করা যাবে? হরাইজনটাকে অ্যাডজেক্টিভ করা যাবে কি? কেউ একজন বলো শুনি, একটু দেখি। হরাইজেন্টাল, রাইট আনসার। শিবপুর দিয়েছে, শিবপুর স্কুল। হরাইজেন্টাল, তাহলে হরাইজেন্টাল যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডভার্ব হবে হরাইজেন্টালি। তাহলে হরাইজন, হরাইজেন্টাল, হরাইজেন্টালি, এটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে আমরা অনেকগুলো শিখে গেলাম। হরাইজন মানে দিগন্ত বা দিক চক্রবাল। আমরা উপরে আকাশ পথে তাকালে দেখতে পাই এরকম হরাইজন, এ প্রান্ত থেকে ও প্রান্ত, একে বলে হরাইজন। আচ্ছা, এর একটা অপোজিট ওয়ার্ড দেয়া যাবে কি? কোনো অ্যান্টোনিমাস ওয়ার্ড কেউ দিতে পারবে? কাউকে দেখতেই পাচ্ছি না, বলো কেউ একটা। নবগঞ্জ কেউ বলো, অন্য স্কুল বলো। শিবপুরি কিন্তু লিড করছে, শিবপুর ইজ গিভিং দ্য রাইট আনসার। আমি বলতে চাইছি অন্য স্কুল দু একটা অ্যাটেম্প্ট করো। হ্যাঁ, ভার্টিক্যাল, ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল, ভেরি গুড। টিকাল, এটা কিন্তু দিগন্ত নয়, এটা সোজাসুজি, মানে খাড়া, এবার আলম্ব, হরাইজন থেকে আসছে। কি বললাম? ভার্টিক্যাল। এটাকে অ্যাডভার্ব করলে হবে ভার্টিক্যালি, ভার্টিক্যালি। হলো হরাইজেন্টাল, তাহলে সেটার থেকে তাহলে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল থেকে ভার্টিক্যালি, ভার্টিক্যালিটাও দেওয়া যাচ্ছে। আর হরাইজেনটা হলো, আচ্ছা, মাউন্টেন চেন। এই যে মাউন্টেন, বোঝো তো, মাউন্টেন মানে পাহাড় পর্বত, আর চেন মানে একটা শৃঙ্খল, এটা বুঝতে পারছো? তাহলে মাউন্টেন কথাটা, এটা তো নাউন, তাহলে এর অ্যাডজেক্টিভ করা যাবে কি? কেউ একদম চেষ্টা করো দেখি। মাউন্টেন এর অ্যাডজেক্টিভ কি বলা যাবে? চেষ্টা করছো, কেউ বলতে পারছো না, তাহলে আমি বলে দিই। হ্যাঁ, এটা একটু সব অসুবিধে আছে। মাউন্টেনের সঙ্গে তুমি OUS অ্যাড করো, OUS, তাহলে দেখো তো কি হয়। মাউন্টেইনাস, মাউন্টেইনাস, পার্বত্যময়, মাউন্টেইনাস। কারেক্ট অ্যান্সার দিয়েছে শিবপুর, শিবপুর মাউন্টেন্স, কারেক্ট অ্যান্সার মাউন্টেন। দিয়েছে। মাউন্টেইনাস, মাউন্টেইনাস, MOUNTAINOUS, কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার। তার মানে দেখা যাচ্ছে এই যে মাউন্টেন থেকে মাউন্টেইনাস, এটা অ্যাডজেক্টিভ হলো, এখানে ভার্ব করা যাবে না।
ভার্ব একটা হয়, যেটা তাও বলে দিই, মাউন্ট, MOUNT। আমি যদি কেটে নিই শব্দটা, মাউন্ট, মাউন্ট মানে টু ক্লাইম্ব আপ, কোনো কিছু ওপর দিকে ওঠা, মাউন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছো? মাউন্ট হচ্ছে মানে টু ক্লাইম্ব ভালো। আপ। আর একটা শব্দ আছে দেখা যাচ্ছে, চেইন। চেইন, চেইন ইটসেলফ একটা ভার্ব। চেন মানে এবারে বেঁধে ফেলা, চেন দিয়ে বেঁধে ফেলা। আবার ভালো। চেন ইটসেলফ আমি একটা নাউন। উজ্জ্বল রায়। চেন মানে শৃঙ্খল, এখানে সেটাও হয়। তাহলে আমরা এই স্ট্যান্ডাটা যে পড়লাম, এই স্ট্যান্ডা রেফার্স টু দ্য প্রেজেন্ট পিরিয়ড, যখন দ্য পোয়েট ইজ লুকিং অ্যাট দ্য মাউন্টেন রেঞ্জ ইন ফ্রন্ট অফ আর আইজ, তার চোখের সামনে যখন তিনি মাউন্টেন রেঞ্জটাকে যখন তিনি দেখছেন, মাউন্টেন রেঞ্জটাকে যখন তিনি দেখছেন, হ্যালো। সেই যে আমি সময়টা, উজ্জ্বল রায়। সেইটাকেই বলা হচ্ছে এখানে এসে মাউন্টেন জানান রেঞ্জ। খুব সুন্দর। তাহলে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেইন, ব্লু মিস্ট সুইট মিস্টস অফ সামার ফল, দ্য হরাইজেন্স মাউন্টেন চেন। তাহলে আমরা এটুকু বলতে পারি, দিস ইজ দিস ইজ এ দিস ইজ এ ন্যাচারাল সিনারি, তাই না? এটা কিন্তু একটা ন্যাচারাল সিনারি, সিন অফ নেচার। আমরা পর পর সিন ওয়ান, আমরা ফার্স্ট মানে স্ট্যান্ডা ওয়ান, স্ট্যান্ডা হ্যালো। টু, স্ট্যান্ডা বাবা থ্রি, বউকে শোনা বন্ধ করুন। তিনটেই কিন্তু মোটামুটি একটা একটা সিনিক ছবি আছে, একটা নেচার সিন, প্রকৃতির ছবি। তার মধ্যে মাঝেরটা হচ্ছে নস্টালজিক, অর্থাৎ পুরনো কথা। নস্টালজিকটা হলো মাঝখানেরটা, নস্টালজিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তাহলে আজকে এই কবিতাটা যে পড়লাম, এই এমিলি ব্রন্টির কবিতা। এমিলি ব্রন্টি অ্যাকচুয়ালি খুব বড় মাপের কবি নন, উনি অ্যাকচুয়ালি ছিলেন একটা নভেলিস্ট, এবং ফিমেল নভেলিস্ট। বুঝেছো? ফিমেল নভেলিস্ট। একটু কানে তোমাদের দিয়ে দিই, তার বিখ্যাত উপন্যাস হচ্ছে উদারিং হাইটস। উদারিং হাইটস লিখে তিনি জগৎজোড়া খ্যাতি পেয়েছিলেন, এই এমিলি ব্রন্টি। ওরা তিন বোন ছিল, ব্রন্টি সিস্টার্স, ব্রন্টি সিস্টার্স। তার মধ্যে এই এমিলি ব্রন্টি ট্যালেন্টেড, তিনি একটা মাত্র উপন্যাস লিখে তিনি খ্যাতিমান হয়েছিলেন, আর দু একটা কবিতাও তিনি লিখেছিলেন। তারপর আরেকজন ছিলেন শার্লটি বন্টি, হ্যাঁ, CHARLOTT। যাই হোক, এগুলো আমি বললাম, এগুলো তোমরা পরে জানতে পারবে। তবে শিবপুর SSPS বিদ্যালয় আমি দেখতে পাচ্ছি রেসপন্স দিচ্ছে ভালো, সেই জন্য তোমাদের থ্যাঙ্কস জানাই। কিন্তু আমি অন্যান্য স্কুলকে, যেমন দোয়ারবাসিনী, জানি শেষ। SSKPM, হ্যাঁ, শ্রীরামপুর গার্লস, নবাবগঞ্জ, হ্যাঁ, তোমরা মাঝে মাঝে তোমাদের যদি রেসপন্সটা জানাও, তাহলে আমাদের ভালো লাগে, যে তোমরা বুঝতে পারছো, তোমাদের কৌতূহল আসছে, তোমাদের জানার ইচ্ছেটা হচ্ছে, এটাতে আমরা খুব খুশি হই। জানি না তোমরা কি ভাবো, যার জন্য আমরা বারবার বলি যে একটু টেক্সট করে একটু বলো। তোমরা বলো, অনেকেই বলো, ইয়েস স্যার। আবার অনেকে বলছো না, লজ্জায় হবে না বোধহয় ভাবছো, না স্যার না, আমার এসব কাজ করছে না, আমি আমাদের তো এটা বলছিলাম আমার কাজ লার্নিং করছে না কেন? প্রসেস। লার্নিং প্রসেসে তো ট্রায়াল, এ তো ট্রায়াল, এ তো আমার ভুল হবে, ঠিক বাড়া হবে, তুমি ঠিক শোনা হবে, বাচ্চা ভুল বলছো হবে, আচ্ছা, আমার এটাই তো নিয়ম, তবেই তো আমি শিখবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে নাও আচ্ছা। আমাদের ক্লাস এখানে শেষ করলাম, কেননা আগামী তোমাদের পরের ক্লাস তোমাদের